তো থাম্বনেলে তো দেখেই নিয়েছো কি আছে, বার্নৌলির ইকুয়েশনের কিছু অ্যাপ্লিকেশনস। ওকে, তো গতদিন বার্নৌলির ইকুয়েশন আমি আলোচনা করেছিলাম। যারা এই ক্লাস মিস করেছো তারা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে, চ্যানেলের হোম পেজে গিয়ে প্লে লিস্টে চলে যাবে, সেখানে গিয়ে তুমি ক্লাস 11 ভিসকোসিটি করলেই, বা তুমি ইউটিউবে গিয়ে ভিসকোসিটি টুইন স্যার বলে সার্চ করলেই পেয়ে যাবে ক্লাসগুলো পরপর। তো আজকে যে ক্লাসটা করা যাচ্ছিল যে এই বার্নৌলির ইকুয়েশনের আমি কিছু অ্যাপ্লিকেশন করতে চলেছি। অ্যাপ্লিকেশনে কিছু যন্ত্রপাতি আছে যেখানে বার্নৌলি ইকুয়েশন আমি অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো তার জন্য বার্নৌলি ইকুয়েশনটা কী সেটা তো জানতে হবে, আর সেটা আগের ক্লাসে করিয়েছি। তো বন্ধুরা চিন্তা করুন, আমি এই ক্লাসে একটুখানি আমি বার্নৌলি ইকুয়েশনটা কী সেটা বলে নিয়েই আমি ক্লাসের অবতারণা করব। তো বার্নৌলি ইকুয়েশন কী না, বার্নৌলি ইকুয়েশন নাথিং বাট ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল। ঠিক আছে, ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল যা, বার্নৌলি থিওরামটাও তাই। এবং আলটিমেটলি গুছিয়ে সাজিয়ে গুছিয়ে যখন আমি বার্নৌলি ইকুয়েশনটা দাঁড় করাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে একটা ফ্লুইডের ফ্লুইড কিন্তু জ্যানতান ফ্লুইড হলে হবে না। ফ্লুইডটাকে কীরকম হতে হবে, ফ্লুইডটা যাতে কম্প্রেস করলে ছোটো না হয়ে যায়, অর্থাৎ ইনকম্প্রেসিবল ফ্লুইড হতে হবে। ফ্লুইডটা যেন সান্দ্রতা না থাকে, অর্থাৎ ভিসকোসিটি থাকলে হবে না, ফ্লুইডটা একদম নন ভিসকাস হতে হবে। ওকে, আর ফ্লুইডের মোশনটা অবশ্যই স্ট্রিমলাইন হতে হবে। তো এরকম যদি ফ্লুইড হয় তাহলেই আমি বার্নৌলি ইকুয়েশনটা ইউজ করতে পারবো। ওকে, এবং সেখানে আমরা দেখেছি ফ্লুইডের 3 রকম শক্তির কথা বলা হয়েছিল। ওকে, 3 রকম শক্তির মধ্যে এক রকম শক্তি তোমরা পেয়েছিলে, চাপ শক্তি। চাপ শক্তি মানে কিছুই না, তোমরা জানো প্রেশার আর ভলিউম গুণ করলে পরে চাপ শক্তি আসে। তাহলে চাপ শক্তি, জলের প্রেশার অ্যান্ড জলের ভলিউম। আগের ক্লাসটা অবশ্যই দেখে নিও, আগের ক্লাসটা দেখালে পুরো এক্সপ্রেসিভলি ব্যাপারটা বুঝে যাবে। তবে আমি তাও যারা মিস করেছো বা জানো ব্যাপারটা, তাদের জন্য আমি এখন যেটা বলছি, তাহলে 3 রকম শক্তি। এক রকম শক্তি হচ্ছে ফার্স্ট টাইপ অফ শক্তি চাপ শক্তি বা প্রেশার এনার্জি, দ্যাট ইজ পি ইন্টু ভি করলেই আসবে। প্রেশারের সাথে ভলিউম গুণ করলে এনার্জি তো আসবেই বন্ধুরা, তাই না? প্রেশার মানে ফোর্স বাই এরিয়া। ওকে, তাকে ভলিউম দিয়ে গুণ করো, তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট চলে আসছে, অর্থাৎ এনার্জি আসছে বা ওয়ার্ক ডান আসছে। 2 নম্বর শক্তি কি আসছে, পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ mgh। আর 3 নম্বর শক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি, হাফ এম ভি স্কোয়ার। এই 3 রকম শক্তির যে সামেশন, সেই সামেশনটা সবসময় ধ্রুবক থাকবে, অর্থাৎ পিভি ইজ প্লাস mgh প্লাস হাফ এম ভি স্কোয়ার উইল বি অলওয়েজ কনস্ট্যান্ট। ওকে, তো এটা ওয়ান টাইপ অফ এনার্জি কনজারভেশন হচ্ছে, বা ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল ইউজ করে আমরা এটা পেয়ে যাচ্ছি। আগের ক্লাস থেকেই তুমি বুঝতে পারো কী করে পাচ্ছি। তো বন্ধুরা এবার এই ব্যাপারটাকে আমরা এটাও লিখতে পারি, চারিদিকে দুদিকে ভি দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কি পাচ্তে পারি, এম বাই ভি GH এক হাফ এম বাই ভি। ওকে, কনস্ট্যান্ট, ভি দিয়ে ডিভাইড করলে ভলিউমটা যদি কনস্ট্যান্ট হয়, এটাও কিন্তু এখন কনস্ট্যান্টই থাকবে। ধরো সেই কনস্ট্যান্টটা C1 ধরছি, রাইট? তাহলে পি হয়ে গেল, এটা কি হলো, এম বাই ভি মানে রো ডেন্সিটি অফ দিস লিকুইড, এম একটা এক্সট্রা এম লিখে ফেলেছি, রো GH। ওকে, প্লাস কি পাচ্ছি, হাফ রো ভি স্কোয়ার, এরকম পাচ্ছি কনস্ট্যান্ট। তো এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা। তো এটাকে আমরা বলতে পারি ইউনিট ভলিউমের প্রেশার এনার্জি, ইউনিট ভলিউমের পোটেনশিয়াল এনার্জি, আর ইউনিট ভলিউমের কাইনেটিক এনার্জি যদি হয়। দেখো ভলিউম দিয়ে ভাগ করেছি, তো তাহলে ইউনিট ভলিউমের বলতে হবে, সেই 3টে যোগফল সবসময় কনস্ট্যান্ট থাকে। তো এইটাকে আমরা সূত্র হিসেবে ইউজ করতে পারি। ক্লিয়ার? দেখো, ওকে, একদম ক্লিয়ার। তো অনেকে সূত্রটাকে আরেকটু ইম্প্রোভাইজ করে ইউজ করে, এইভাবে ইউজ করে। আমি কী করে না, পুরোপুরি একদমই রো ইন্টু জি দিয়ে ডিভাইড করে দেয়। রো ইন্টু জি দিয়ে ডিভাইড করলে কি আছে, পি বাই রো জি প্লাস এইচ প্লাস ভি স্কোয়ার বাই 2g ইজিক্যাল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এই ইকুয়েশনের ফর্মগুলো একটু মনে রাখবে। বিভিন্ন ফর্মে আমি ইকুয়েশনটা ইউজ করতে পারি। ফার্স্ট ফর্ম ভেরি ইজি ফর্ম, এটা প্রেশার এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি যোগ করলে কনস্ট্যান্ট হবে। বা এই ফর্মটা না লিখে যদি এরকম বলো, ইউনিট ভলিউমের প্রেশার এনার্জি, ইউনিট ভলিউমের পোটেনশিয়াল এনার্জি, ইউনিট ভলিউমের কাইনেটিক এনার্জি যোগ করলে কনস্ট্যান্ট হবে। বা তুমি এরভাবে লিখতে পারো, ওই ব্যাপারটাকে ওই যা পেলাম ইউনিট সেটাকে আবার রোজি দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে এটা পাবো। সেখানে বলতে পারি এটাকে বলা হয় প্রেশার হেড। ওকে, একে বলা হয় হাইট হেড, এটাকে বলা হয় ভেলোসিটি হেড। ওকে, তো প্রেশার হেড, হাইট হেড অ্যান্ড ভেলোসিটি হেডের যোগফল সবসময় কনস্ট্যান্ট থাকবে। এইভাবেও বার্নৌলিস ইকুয়েশনকে আমরা লিখতে পারি। তো সব থেকে যেটা পরিচিত মুখ বার্নৌলি ইকুয়েশন সেটা হচ্ছে এটা, এই হেড দিয়ে বলাটা।
পি বাই রো জি প্লাস এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টু জি। ঠিক আছে, তাহলে এইটাকে তুমি মনে রাখো। বার্নৌলি ইকুয়েশন মানে কি? বার্নৌলি ইকুয়েশন মানে হচ্ছে এইটাকে খালি মনে রাখো, পি বাই রো জি, ওকে, পি বাই রো জি প্লাস হাইট প্লাস ভি স্কোয়ার বাই টু জি। এইটা কোনো একটা লিকুইডের কোনো একটা পয়েন্টে এই তিনটে মান ক্যালকুলেট করলে তুমি সবসময় কী পাবে? যেখানেই তুমি ক্যালকুলেট করো না কেন, যে কোনো পয়েন্টে ক্যালকুলেট করো না কেন, এই তিনটে মান যোগ করলে তুমি সবসময় কনস্ট্যান্ট পাবে। এবং এটাকে আমরা বলবো বার্নৌলির ইকুয়েশন। ওকে, রাইট? তো এই ইকুয়েশনটাকে আমরা বারবার ব্যবহার করবো বন্ধুরা। ওকে, তো আশা করি তোমরা খাতা পেন নিয়েই ক্লাসটা করতে বসেছো। যারা এখনও খাতা পেন বার করোনি তারা বলবো খাতা পেনটা বার করো বাবা। ঠিক আছে, খাতা পেন বার করে হেডিং দাও বার্নৌলির ইকুয়েশনস অ্যাপ্লিকেশনস বলে হেডিং দাও। ওকে, হেডিং দেওয়ার পর we know Bernoulli equations is nothing but summation of this type of energy বলে তিনটে এনার্জির কথা লেখো এইভাবে সংক্ষেপে। পিভি মানে হচ্ছে প্রেশার এনার্জি, ঠিক আছে, আর এটা মানে জানো পোটেনশিয়াল এনার্জি, আর এটা মানে কাইনেটিক এনার্জি। এইভাবে লেখো। তো তোমরা একটু বানান করে পরপর ভালো সুন্দর করে লিখে নিও, আমি সংক্ষেপে লিখলাম। তো এই তিনটে এনার্জি যোগ করলে আমরা পাবো কনস্ট্যান্ট। এটা অ্যাকচুয়ালি বার্নৌলি ইকুয়েশন, এটাই হচ্ছে বার্নৌলি ইকুয়েশন। ওকে, এটা বার্নৌলি ইকুয়েশন। এটাকে আমি ইম্প্রোভাইজ করে বিভিন্ন রকম ফর্মে আমি আনতে পারি। এখান থেকে এই ফর্মটা এলো, এখান থেকে এই ফর্মটা এলো। এবং সব থেকে ইম্পর্টেন্ট মানে মনে রাখার মতো ফর্ম হচ্ছে পি বাই রো জি প্লাস এইচ ভি স্কোয়ার বাই টু জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, ব্যাপারটা বোঝা গেল। তো আমরা এবার প্রবলেম বা অ্যাপ্লিকেশনে আমরা কোন ফর্মুলাটা ইউজ করতে চলেছি সবসময়? দিস ফর্মুলা। ওকে, চলো তাহলে একটা সমস্যা খুঁজে বার করা যাক এবং সেই সমস্যাটাকে আমরা সমাধান করবো এই ইকুয়েশন দিয়ে। ওকে, চলো। তো স্টুডেন্টস, প্রথম প্রবলেম দেখো, ভেলোসিটি অফ ইফ্লাক্স আমরা ক্যালকুলেট করতে হয়েছিল। মানে একটা সিলিন্ড্রিক্যাল পাত্র রয়েছে এবং সিলিন্ড্রিক্যাল পাত্রটার এইচ ডেপথ অবধি ওয়াটার দিয়ে এটা ফুলফিল করা আছে। ওয়াটার বা যে কোনো লিকুইড দিয়ে এটা ফুলফিল করা আছে, হাইট ক্যাপিটাল এইচ। ঠিক তলা থেকে স্মল এইচ উচ্চতায় একটা ছোট্ট ছিদ্র করা হয়েছে, একটা পোর, লিটল পোর। এবার ওই ছিদ্র দিয়ে জল বেরোচ্ছে, ওই ছিদ্র দিয়ে করে জল বেরোচ্ছে। ঠিক আছে, জল কি সুন্দর করে বেরোচ্ছে এবং সেই জলের বেরোনোর একটা স্পিড তো অবশ্যই থাকবে, রাইট? তো প্রশ্ন হচ্ছে যে আমি যদি স্মল এইচ হাইটে একটা পোর করি তাহলে পোরটা দিয়ে অর্থাৎ ছিদ্রটা দিয়ে কত স্পিডে লিকুইড বেরোবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। এবার এখানে এটা কিন্তু অ্যাজিউম করে নিতেই হচ্ছে যে পুরো প্রসেসটায় যে মোশন অফ লিকুইড রয়েছে সেটা কিন্তু স্ট্রিম লাইন, অর্থাৎ করে জল ফুস করে জল বেরোচ্ছে না, মানে এমন বড় গর্ত করে যে ভক করে জল বেরিয়ে যাচ্ছে। ট্যাপ করে যেমন হাই স্পিডে জল ছেড়ে দিয়ে যেমন জল বেরো, ওরকম অনুভবে জল বেরোচ্ছে না, ওইভাবে বেরোচ্ছে ধীরে সুস্থে যাতে মোশনটা স্ট্রিম লাইন থাকে। ওকে, এখানে যে লিকুইডটা ইউজ করা হচ্ছে অবশ্যই সেটা যেন ইনকম্প্রেসিবল হয় এবং নন ভিসকাস হয়, অর্থাৎ ভিসকসিটির জন্য যেন লেয়ারে ফ্রিকশন না হয়, এটা ধরে নেওয়া হচ্ছে। ওকে, আর অবশ্যই ইনকম্প্রেসিবল, যেমন গ্যাসকে চাপ দিয়ে দেবো, গ্যাসটা ছোট হয়ে যাবে, কিন্তু তরল যতই চাপ দাও তরল ছোট হবে না, অর্থাৎ ইনকম্প্রেসিবল, কম্প্রেস করা যাবে না। ওকে, তাহলে এই কন্ডিশন এখানে হোল্ড আসে বলে আমি ধরে নিচ্ছি। তো স্টুডেন্টস, এইবারে আমরা কি করে আমরা এই থিওরেমটাকে অ্যাপ্লাই করবো? ওকে, বার্নৌলির থিওরেমটাকে প্রথমে আমরা থিওরেমটা লিখে নিই। থিওরেমটা ছিল প্রেশার হেড পি বাই রো জি ছিল, তাই না? ওকে, প্লাস হাইট অ্যান্ড ছিল ভি স্কোয়ার বাই টু জি, রাইট? এইটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমি বলেছিলাম যে এরকম কন্ডিশন হোল্ড করে এমন একটা লিকুইড নিলে পরে যে কোনো লিকুইডে যে কোনো দুটো পয়েন্টে এই কোয়ান্টিটিগুলোর যোগফল কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ আমি যদি লিকুইডের এই পয়েন্টে কনসিডার করি, সেখানেও এই পয়েন্টে কনসিডার করি, এই একদম আপার পৃষ্ঠে উপরিতলে যে এ পয়েন্ট আছে সেটা যদি কনসিডার করি, সেই পয়েন্টের ক্ষেত্রে এইগুলো যা হবে, এইখানে যদি একটা পয়েন্ট বি ধরি, অর্থাৎ এই যে ছিদ্র, সেই ছিদ্র পয়েন্ট একটা পয়েন্টকে যদি আমি বি ধরে নিই, এখানে বন্ধুরা ছিদ্রের একটা পয়েন্টকে যদি আমি এখানে বি ধরে নিই, সেই বি পয়েন্টও কিন্তু এই কোয়ান্টিটিগুলোর যোগফল যা হবে, এ পয়েন্টের যোগফল যাবে, বি পয়েন্টও সেই যোগফলই হবে। অর্থাৎ এ পয়েন্টে এখন যোগফল যদি বার করতে যাই, অ্যাট পয়েন্ট
এ অ্যাট পয়েন্টে আমি এই ইকুয়েশনটা লিখতে চলেছি। ওকে বন্ধুরা, তাহলে অ্যাট পয়েন্ট এ ইকুয়েশন লেখার অর্থ হচ্ছে পি প্রেশার অ্যাট এ, প্রেশার অ্যাট এ ধরলাম। ওকে, প্রেশার অ্যাট এ প্লাস বাই কী করবো রো জি। ওকে, প্লাস হাইট অ্যাট এ, হাইট অ্যাট এ কত, এই হাইট দেখতে পাচ্ছ এখান থেকে হাইটটা এইচ আছে, ক্যাপিটাল এইচ আছে অর্থাৎ এইচ, প্লাস ভি স্কোয়ার বাই টু জি, ভেলোসিটি অ্যাট এ কত। এখন এইখানে একটা ব্যাপার আছে, এইখানে এত ধীরে 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 এই ফ্লুইডটা নামবে, এত ধীরে ধীরে নামবে যে আমি ধরে নিতে পারি অ্যাট অ্যান ইনস্ট্যান্ট মনে হবে যেন ওখানে ভেলোসিটি কিছু নেই। তুমি দেখবে জল এখান থেকে হুর করে বেরিয়ে আসছে, কিন্তু এই তলটা দেখবে তুমি নামতে দেখবে বুঝতে পারবে না, যখন নামবে তুমি বুঝতে পারবে যে নামছে, অনেক সময় হ্যাঁ নেমে গেছে অনেকটা, কিন্তু অ্যাট অ্যান ইনস্ট্যান্ট তুমি দেখলে মনে হবে ওই তলটা স্থির আছে, কিন্তু অ্যাট অ্যান ইনস্ট্যান্ট এখানে দেখলে ভেলোসিটি পাবে, অর্থাৎ ওইখানে কিন্তু ভেলোসিটি নেই, অর্থাৎ এই জায়গাটায় তুমি জিরো বসাবে। ওকে, এবার আমরা অ্যাট পয়েন্ট বি আমরা করতে চলেছি। ওকে, অ্যাট পয়েন্ট বি আমরা এই ইকুয়েশনটাকে লিখবো। ওকে, ভালো করে দেখো, এই ইকুয়েশনটাকে আমি অ্যাট পয়েন্ট বি অ্যাপ্লাই করতে চলেছি। অ্যাট পয়েন্ট বিতে চলে আসো, এই বিতে পি বাই রো জি রয়েছে, তাহলে পি বাই রো জি আমি কি লিখবো, পি বি বাই রো জি, খুব ভালো কথা, প্লাস হাইট কত বাবা, অ্যাট পয়েন্ট বিতে হাইট হচ্ছে স্মল এইচ, তাহলে স্মল এইচ। ওকে, তাই না, আর অ্যাট পয়েন্ট বিতে ভেলোসিটি কিন্তু রয়েছে বন্ধুরা, তাহলে আমি এখানে ভি স্কোয়ার বাই টু জি অবশ্যই লিখবো। মনে করলাম এই পয়েন্টের ভেলোসিটি কত, মনে করলাম এই পয়েন্টের ভেলোসিটি হচ্ছে ভি ধরলাম, তাহলে ভি মানে এখানে ভি লিখবো, বি আর লিখলাম না, ভি লিখলাম, আর এখানে যেহেতু বি পয়েন্টের হাইট স্মল এইচ আছে তাই আমি স্মল এইচ লিখে দিলাম। ওকে, তাহলে আমরা এবার বলতে পারি যেহেতু এই রাশিটা সব জায়গাতেই কনস্ট্যান্ট, তাহলে অ্যাট পয়েন্ট এতে যা ভ্যালু আসবে অ্যাট পয়েন্ট বিতেও তাই ভ্যালু আসবে। অ্যাপ্লাইং বার্নৌলিস ইকুয়েশন আমি এবার লিখবো, অ্যাপ্লাইং বার্নৌলিস ইকুয়েশন, এইটা ইকুয়াল টু এটা, দ্যাট ইজ পি এ বাই রো জি প্লাস ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু পি বি বাই রো জি প্লাস স্মল এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু জি, রাইট। এবার খেয়াল করে দেখো, পি এ যা পি বিও তাই, পি বি মানে এখানকার প্রেশার, তো এয়ারের প্রেশারই আসবে, পি এ মানেও এখানকার প্রেশার অর্থাৎ এয়ারের প্রেশার, পি এ মানে এখানে প্রেশার, এটা তো এয়ারের প্রেশার, এটা তো ওপেন টু এয়ার রয়েছে, আর পি বিও দেখো এই পয়েন্টটাও কিন্তু ওপেন টু এয়ার রয়েছে, তাই না, পি বি পয়েন্টটা কিন্তু ওপেন টু এয়ার রয়েছে, তো এদিক থেকে এয়ারটা এখানে ওপেন আছে, অর্থাৎ পি বি আর পি এ এই দুটোর ভ্যালু কিন্তু সেম, তাহলে আমরা ধরে নিচ্ছি যে পি বি ইজ ইকাল টু পি এ, আমরা ধরে নিচ্ছি পি বি ইজ ইকাল টু পি এ, তাহলে আমি এখানে এটাকে এখানে বিটা মুছে দিচ্ছি, রাইট, ক্লিয়ার, মুছে দিলাম, বেশ। তাই যদি হয় তাহলে আমরা দেখো এই দুটো কোয়ান্টিটি এখান থেকে আর এখান থেকে যেহেতু সেম হয়ে গেছে ক্যান্সেল আউট করে দিতে পারি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার বাই টু জি, ভি স্কোয়ার বাই টু জি পাচ্ছি এইচ মাইনাস স্মল এইচ, or v square is equal to 2g h minus small h। এখন h minus small h মানে কত, h minus small h মানে এই ছিদ্রটা উপর তল থেকে কতটা উপরে নিচে আছে, উপরি তল থেকে কতটা নিচে আছে। ওকে, তো এই অর্থাৎ আপার লেয়ার থেকে ঠিক কতটা ডেপথে পয়েন্ট আছে সেই পয়েন্টের ডিস্টেন্সটা যদি আমি x ধরে নিই, তাহলে অবভিয়াসলি h minus small h আমরা x ধরতে পারি, তাহলে v square is equal to চলে আসছে 2gx, রাইট। তাহলে আমরা v is equal to কত পাবো, রুট ওভার 2gx, যেখানে x হচ্ছে হাইট ডেপথ অফ দিস ছিদ্র ফ্রম দ্য আপার লেয়ার, ডেপথ অফ দিস ছিদ্র বলতে দ্য পোর ফ্রম দ্য আপার লেয়ার অফ দ্য লিকুইড, এটাকে x হচ্ছে। তাহলে দেখো আমরা এখান থেকে লিকুইড সুন্দরভাবে একদম মনে যেন মোশন ইন স্ট্রেট লাইনের অঙ্ক করছি, মোশন ইন স্ট্রেট লাইনের এরকম ইকুয়েশন এসেছিল আমাদের, v square is equal to 2gh রুট ওভার, ওকে এখানে আমরা 2gx পেলাম। ওকে, তাহলে আশা করি এই ইকুয়েশনটা কী করে ফর্ম করলো সেটা তোমরা বুঝতে পারলে, এবং এই ইকুয়েশনটাকে ইউজ করে তুমি প্রবলেমও সলভ করতে পারো, ঠিক আছে। এই ইকুয়েশনের নাম আছে টরিশিয়াস থিওরেম। ওকে, হয়ে গেল। তো এবার আমরা শিখবো ভেঞ্চুরিমিটার, এটা আর একটা অ্যাপ্লিকেশন, দুর্দান্ত অ্যাপ্লিকেশন। চলো, তো স্টুডেন্টস হেডিং দিয়ে দাও ভেঞ্চুরিমিটার, এবং এখানে একটা ছবি আমি এঁকে রেখেছি ভেঞ্চুরিমিটারের, তোমরা আসো খাতা কিন্তু নিয়ে আসো, ভিডিও পজ করে ছবিটা এঁকে নাও, ভেঞ্চুরিমিটার হেডিং দাও। আর ভেঞ্চুরিমিটার কী হয় সেটা আগে জানো, এবার জানো। ওকে, ভেঞ্চুরিমিটার কী করে,
ধরো পুরসভায় জল দেওয়া হবে, তো একটা রুল আছে যে 6টা থেকে 9টা পর্যন্ত জল দেওয়া হবে, এত কিউসেক জল যেন যায়। তো 6টা থেকে 9টা টাইম ডিউরেশনটা কত? টাইম ডিউরেশন হচ্ছে 3 ঘন্টা। তাহলে প্রতি ঘন্টায় কত কিউসেক জল বেরোবে, তার একটা হিসেব যদি না থাকে তাহলে কি হবে, হয় কম জল যাবে বা বেশি জল চলে যেতে পারে। তাহলে এই হিসেবটা কি করে করা হবে, যে প্রতি ঘন্টায় বা প্রতি একক সময়ে কতটা করে জল আমার পাইপ থেকে বেরোচ্ছে, এই হিসেবটা আমি কি করে করব। ওকে, তো এই হিসেবটা করার জন্য কিন্তু ভেঞ্চুরিমিটার যন্ত্রটা ব্যবহার করা হয়। যেমন এখানে একটা দেখো, একটা মোটা পাইপ রয়েছে, দুটো মোটা পাইপ, তার সাথে জাংশন রয়েছে একটা সরু পাইপ দিয়ে, দুটো মোটা পাইপ কানেক্টেড উইথ এ সরু পাইপ। ওকে, এবং এই মোটা পাইপটার যার ক্রস সেকশন বেশি, যে পাইপটার, তার পাইপের সাথে দেখো একটা নল আটকানো আছে, আর সরু পাইপটা যার ক্রস সেকশন কম তার সাথে একটা নল আটকানো আছে। এবং এই যে গোটা সিস্টেমটাকে একটা ওয়াটার ফ্লো হচ্ছে, তুমি মনে করো ওয়াটার ফ্লো হচ্ছে এদিক থেকে এদিকে, ওয়াটার ফ্লো হচ্ছে এদিক থেকে এদিকে, অর্থাৎ এদিকে জল ঢুকে এদিকে জল বেরোচ্ছে। তাহলে ওকে, তাহলে এরকম জল প্রতি সেকেন্ডে কতটা করে জল আমার বেরিয়ে আসছে, প্রতি সেকেন্ডে কতটা করে জল বেরোচ্ছে, এই হিসেবটা করতে হবে আমাকে। ওকে, এদিকে ঢুকছে এবং এই সরু পাইপ দিয়ে, এই মোটা পাইপ দিয়ে ঢুকে সরু পাইপ দিয়ে বেরোচ্ছে, মোটা পাইপ দিয়ে ঢুকে সরু পাইপ দিয়ে বেরোচ্ছে, মোটা পাইপ ঢুকে সরু পাইপ দিয়ে বেরোচ্ছে, সরু পাইপ থেকে যে জলটা বেরোচ্ছে সেটা আমার এই মোটা পাইপটা আসছে, এবার এখান থেকে সাপ্লাই হয়ে যাচ্ছে মনে করো। ওকে, এই মোটা পাইপটা থেকে সাপ্লাই হচ্ছে বিভিন্ন জায়গায়। তাহলে এই মোটা থেকে জল এসে সরু পাইপে যাচ্ছে, সরু পাইপ থেকে জল গিয়ে মোটা পাইপে এসে মোটা পাইপ থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে মোটা আর সরু পাইপে দেখো আর আলাদা আলাদা করে দুটো পারপেন্ডিকুলার পাইপ কানেক্টেড আছে, ট্রান্সপারেন্ট পাইপ, যেখানে দেখা যাবে যে জল কতটা উঠলো। তো এবার বন্ধুরা, যেহেতু এর ক্রস সেকশনটা বেশি আর এখানে ক্রস সেকশনটা কম, ক্রস সেকশন কম হওয়ার জন্য কি হবে, এখানে ভেলোসিটি বেশি হবে, বার্নৌলিস থিওরেম। যেখানে ভেলোসিটি বেশি সেখানে কি হবে, বার্নৌলিস থিওরেম অনুযায়ী সেখানে প্রেশার কম হবে। যেহেতু এখানে ভেলোসিটি বেশি তাই এখানকার প্রেশার কম, তাই এই প্রেশারে জল একটুখানি উঠেছে। আর এখানে দেখো এইখানে ভেলোসিটি কিন্তু কম, তাই প্রেশারটা বেশি, সেই জন্য দেখো প্রেশারের জন্য হাইট উঠেছে অনেকটা। এখানে হাইট উঠেছে কতটা দেখো, এখানে যে হাইট উঠেছে সেই হাইট, আর এখানে যে হাইট উঠেছে সেই হাইট, দুটো হাইটের মধ্যে ডিফারেন্স আছে। দেখো এই হাইটটা কম আছে, এই হাইটটা বেশি আছে, এই যে ডিফারেন্স রয়েছে এই ডিফারেন্স রয়েছে স্মল এইচ, ডিফারেন্স হচ্ছে স্মল এইচ হলো। তো এটাকে তুমি ধরে নাও, তুমি এইটাকে হাইটটাকে ধরে নাও H2 আর এই হাইটটাকে ধরে নিতে পারো H1। তাহলে H2 থেকে H1 বাদ দিলে স্মল এইচ আসে। কেন প্রেশারের ডিফারেন্স হলো, কেন হাইটের ডিফারেন্স হলো, এটা তো বুঝতে পারলে। ভেলোসিটির জন্য হয়েছে, ইয়া মোটকা জায়গা আর এখানে সরু জায়গা। ইকুয়েশন অফ কন্টিনিউটি ইউজ করো না, তুমি দেখবে যে ইকুয়েশন অফ কন্টিনিউটি দেখলে যে V1A1 V2A2, মানে এরিয়া ইন্টু ভেলোসিটি আর কি, যেখানে ওটা কনস্ট্যান্ট, এরিয়া ইন্টু ভেলোসিটি, এরিয়া আর ভেলোসিটির প্রোডাক্ট কনস্ট্যান্ট থাকে। তার মানে কি, যদি এরিয়া বাড়ে তাহলে ভেলোসিটি কমে, এরিয়া বেশি আছে ভেলোসিটি কম আছে, এরিয়া কতটা এরিয়া বেশি, এরিয়া ভেলোসিটি কম, ভেলোসিটি কম মানে প্রেশারটা আবার বেশি, বার্নৌলি থিওরেম, সুই প্রেশার বেশি হাইট বেশি। এখানে ক্রস সেকশন কম আছে তাই ভেলোসিটি বেশি আছে, ভেলোসিটি বেশি মানে কি, ভেলোসিটি বেশি মানে প্রেশারটা কম, তাই প্রেশারটা কম আছে তাই হাইট কম উঠেছে। বোঝা গেল, হাইট তো প্রেশারের জন্যই উঠেছে, এখানে প্রেশারটার জন্যই হাইট উঠেছে। ক্লিয়ার, ছবিটা ক্লিয়ার, ছবির কনসেপশন ক্লিয়ার আছে বাক্যে বন্ধুরা। তো এইবার আমরা দুটো জায়গায় আমরা বার্নৌলি থিওরেমটা অ্যাপ্লাই করবো, দুটো জায়গায় আমরা বার্নৌলি থিওরেম অ্যাপ্লাই করবো বন্ধুরা। এই ফ্রম ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে আমরা লিখতে পারি যে α1v1 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 বুঝতে পারছো, α1 হচ্ছে এই জায়গাটা ক্রস সেকশন, এই জায়গাটা ক্রস সেকশন হচ্ছে α1, আচ্ছা এই জায়গাটা ক্রস সেকশন হচ্ছে α2, বুঝতেই পারছো ক্রস সেকশনটা ছোটো। তাহলে এখানকার ভেলোসিটি অফ এন্টারিং দ্য লিকুইড হচ্ছে v1 আর ভেলোসিটি অফ ইজেক্টিং দ্য লিকুইড ইজ v2। ওকে, তাহলে α1v1 ইজ ইকুয়াল টু হবে কি α2v2, পরিষ্কার। এবং α1 α2 কি সেটা তুমি বুঝতেই পারছো, ক্রস সেকশনটা এখানে দেখা আছে, α1 α2 v1 v2 আর সি আর শোন ইন দ্য ফিগার। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, ঠিক আছে, এটাকে আমি বক্স করে রাখলাম, এটা কাজে লাগবে ভবিষ্যতে। এই 1 নম্বর একটা ইকুয়েশন, রাইট, ইকুয়েশন অফ কন্টিনিউটি বার করলে এখান থেকে। তো এবার আমরা কি করবো না, বার্নৌলি থিওরেম অ্যাপ্লাই করি। ওকে, এ পয়েন্ট, মনে করি এই পয়েন্টের নাম এ আর এই পয়েন্টের নাম বি। তাহলে এ পয়েন্টে বার্নৌলি থিওরেম অ্যাপ্লাই করবো। বার্নৌলি থিওরেমটা কি, বার্নৌলি থিওরেমটা আগে লিখি। বার্নৌলি থিওরেম কি আছে, বার্নৌলি ইকুয়েশন কি আছে,
বার্নৌলি ইকুয়েশন একটু আগে শিখলে, বলো পি বাই রো জি প্লাস হাইট এইচ প্লাস ভি স্কোয়ার বাই 2g, রাইট? এটা ইকুয়েশন লিখেছিল, ইজিক্যাল টু হচ্ছে কনস্ট্যান্ট, রাইট? তাহলে আমরা যদি অ্যাট এ পয়েন্ট, তাহলে অ্যাট পয়েন্ট এ আমরা বার্নৌলি ইকুয়েশন কী করে ইউজ করবো? পয়েন্ট এতে প্রেশার হচ্ছে মনে করো পি এ, তাহলে পি এ বাই রো জি প্লাস এখানে হাইট কত? দেখো বন্ধুরা, এই যে হাইটটা, এই হাইটটা আর এই হাইটটা, ঠিক আছে? দেখো খেয়াল করে আমি কি বলতে চাইছি, v1 ভেলোসিটি যে ইন্টারিং করছে তার ডিরেকশনটা যে হাইটে রয়েছে, আর v2 ভেলোসিটি যে ডিরেকশন করছে তার হাইটটা, অর্থাৎ এই রেফারেন্স ফ্রেম যদি এইটা হয় বন্ধুরা, তাহলে এই হাইট আর এই হাইট কিন্তু সেম আছে। ওকে, এই হাইট সেম আছে। ওকে, তো আমি এখানে তাও সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে হাইটটা এইচ সেম হাইট ধরবো, ঠিক আছে? ওকে, সেম হাইট, তোমরা এ পয়েন্ট এর আমি হাইট সেম ধরবো। তো এইখানে পয়েন্টের নাম এ না দিয়ে আমি এইখানে পয়েন্টের নাম এ দিচ্ছি। এই পয়েন্টের নাম অ্যাকচুয়ালি এ। খুব তো মোটা, খুব সরু কেসটা নয়, মোটামুটি একই হাইটে আছে, অর্থাৎ এই হাইটটাকে আমি ধরলাম। আচ্ছা, এই যেই ধরছি, ওকে, প্লাস এবার ভিএস স্কোয়ার বাই 2g, এটা হচ্ছে এ পয়েন্টে। আর এক পয়েন্ট বি কি লিখবো? অ্যাট পয়েন্ট বি কি লিখবো? একই রকমভাবে পি বি বাই রো জি প্লাস এইচ বি প্লাস ভিবি স্কোয়ার বাই 2g ইজ ইকাল টু কনস্ট্যান্ট। এখানে আমি কনস্ট্যান্ট লিখেছিলাম, এখানে লিখতে ভুলে গেছি, এটাও হচ্ছে কনস্ট্যান্ট। এবং এই কনস্ট্যান্টের ভ্যালু তো সেম আসবে, ফর সেম লিকুইড, একই ব্যাপার, সব সেম আছে। ওকে, ক্লিয়ার? দেখো এ পয়েন্টের ইকুয়েশন। এবার বার্নৌলি ইকুয়েশন কি, বার্নৌলি থিওরাম কি বলছে? বার্নৌলি থিওরাম অ্যাপ্লাইং APPLIING, অ্যাপ্লাইং বার্নৌলি's থিওরাম আমরা এই দুটো ইকুয়াল করবো। ওকে, তাহলে PA বাই রো জি প্লাস HA প্লাস VA স্কোয়ার বাই 2g is equal to PB by rho g plus HB plus VB স্কোয়ার বাই 2g। ওকে বন্ধুরা, এখানে এই দুটো হাইটকে খেয়াল করো, এই দুটো হাইট কিন্তু আমরা সেম ধরবো। তো যেহেতু এই হাইট দুটোই এইচে, এটা এইচে, এটা HB, এই পয়েন্টটা আমি এখানে ধরেছি, এ পয়েন্ট এবং বি পয়েন্ট, এখানে বি পয়েন্ট, এ পয়েন্ট এখানে, এখানে বি পয়েন্ট এখানে। এখানে এ পয়েন্ট ধরলে পরে একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি এই পয়েন্টটাকে এখানে, অ্যাকচুয়ালি পয়েন্টটা আমি এখানেই ধরি, এ পয়েন্ট মানে ভেলোসিটির যে ডিরেকশন সেটা এইদিকে, এই দিক বরাবর না, এই গোটাটার লিকুইডের যে সেন্টার মাস সেটা এই দিক দিয়ে যাচ্ছে, এখানে যে লিকুইডের সেন্টার মাস সেটাও এই দিক দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে নেট লিকুইডের ফ্লো তার হাইট কিন্তু এখানে এইটাই। ওকে, এবং এটা এখানে, এই দুটো হাইট সেম আছে। এই দুটো হাইট সেম আছে, অর্থাৎ এই দুটো হাইট যেহেতু সেম, HA ইজ ইকুয়াল টু HB যেহেতু, ঠিক আছে, তাহলে আমরা এই দুটোকে ক্যান্সেল আউট করে দিতে পারি, রাইট? ওকে, তাহলে আমরা ক্যান্সেল আউট করে দিই। আমাদের দরকার কিন্তু V2 দরকার, ঠিক আছে? VB তো অ্যাকচুয়ালি PA, যেহেতু P এর ভ্যালু এখন আমরা লিখতে পারি, দেখো PA প্রেশার অফ এ কীরকমভাবে আসতে পারে সেটা আমি লিখতে পারি H2 রো জি, কারণ আমরা জানি প্রেশার ইজ ইকুয়াল টু HDG, মনে আছে? প্রেশার ইজ ইকুয়াল টু H রো জি, আমরা শিখেছি ক্লাস 9-এ শিখেছি এইভাবে প্রেশার ক্যালকুলেট করতে হয়। তাহলে এ পয়েন্টের প্রেশার হচ্ছে H2, এ পয়েন্টের প্রেশার হচ্ছে H2 রো জি, তাহলে এখানে রো জি দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, প্লাস VA, এই পয়েন্টের ভেলোসিটি হচ্ছে V1 ধরেছিলাম, তাহলে V1 স্কোয়ার বাই 2g, রাইট, ইজ ইকুয়াল টু PB ভ্যালু কত হবে? H1 রো জি বাই রো জি আছে, তাই তো? আচ্ছা, এখানে VB মানে অ্যাকচুয়ালি V2 ধরা আছে, তাহলে 2g। ওকে, তো এখান থেকে রোজি, এখান থেকে রোজি ক্যান্সেল, এখান থেকে রোজি, এখান থেকে রোজি ক্যান্সেল। ওকে, তাহলে আমরা এখান থেকে এবার V2টা আমার দরকার, এটা তো আউটপুট তো এটা, তাহলে V2 নিয়ে আমার দরকার, তাহলে V2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? দেখো V2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি H1টা এখানে চলে এলে আমরা H2 মাইনাস H1 লিখতে পারি, এবং একে আমরা পরিষ্কার 2g দিয়ে গুণ করে দিতে পারি। V2 ইজ ইকুয়াল টু 2g H2 মাইনাস H1। ওকে, রাইট? দেখো ক্লিয়ার, একদম ক্লিয়ার। V2 স্কোয়ার হবে অবশ্য, V2 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা পেয়ে গেল। বা এখান থেকে আমরা এরকমও লিখতে পারি যে V2
ভি টু স্কোয়ারই থাকে, ভি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু 2g, এই ডিফারেন্স h2 মাইনাস h1, h ধরা আছে তো, তাহলে এখানে লিখতে পারি 2gh। ওকে, তাহলে এটা আমরা এখানে বক্স করে রাখলাম। তাহলে ভি টু আমরা কিন্তু পেয়ে গেলাম। আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে যে প্রতি সেকেন্ডে কত করে জল আমার আউটপুট হচ্ছে, এখান থেকে প্রতি সেকেন্ডে কত করে জল বেরিয়ে যাচ্ছে, এটা আমাকে কিন্তু বের করতে হবে। ওকে, তো আমি বের করছি, আমার ভি টু ইজ ইকুয়াল টু 2gh বার করে নিলাম। খেয়াল রাখো স্টুডেন্টস, আমরা এই দুটোকে কেটে দিলাম এখান থেকে। তাহলে আমরা পাচ্ছি কি, পাচ্ছি হচ্ছে, খেয়াল করে দেখো, v1 v2 এটা আছে, রাইট? তাহলে v2 করে দিই, v2টা আগে লিখে, v2 বাই v2 মাইনাস v1 স্কোয়ার বাই 2g, কি পাচ্ছি, এর পাশে চলে আসছে h2 মাইনাস h1, রাইট? তাহলে আমরা এখানে এটাও পেয়ে যাচ্ছি যে v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2g h2 মাইনাস h1, 2g h2 মাইনাস h1। তো h2 মাইনাস h1 মানে তো h, তাহলে এখানে লিখতে পারি v2 স্কোয়ার ইজ ইকুয়াল টু v2 স্কোয়ার, যদিও v2টাই আমার দরকার, v2টাই আমার দরকার, v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার লিখে আপাতত ইজ ইকুয়াল টু 2gh। এটাকে আমরা এইভাবে বক্স করে রাখলাম। তো এটা আমরা পেয়ে গেলাম। ওকে বন্ধুরা, তো আমাদের ক্যালকুলেট করতে হবে কি, কতটা জল পার সেকেন্ড এখান থেকে বেরোচ্ছে, ভি2টা কত, ভি টু না, এখান থেকে এই পাইপ থেকে পার সেকেন্ডে কতটা জল, প্রতি সেকেন্ডে কতটা জল বেরিয়ে যাচ্ছে, এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ওকে ওকে বন্ধুরা, তার এটা আশা করি তোমাদের লেখা হয়ে গিয়েছে। তোমরা খাতায় এটা লিখে নাও ভিডিও পজ করে। ওকে, ভিডিও পজ করে লিখে নাও। বেশ, তাহলে আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করবো, বাকি এই ইকুয়েশনটা রাখবো, এই জায়গাটা একটু মুছবো আমি। ওকে, ছবিটা রাখবো, এই জায়গাটা আমি একটু মুছবো, মুছে দিচ্ছে, আশা করি লেখা হয়ে গেছে। ওকে, বেশ হয়ে গেল। তাহলে এখন আমার হাতে রয়েছে এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটা। ওকে, এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন। তো আমার অ্যাকচুয়ালি ভি2কে নিয়ে দরকার, তো এখান থেকে ভেলোসিটি, ভি2 হচ্ছে ভেলোসিটি, তাহলে ভি2 বার করলে আমার এখান থেকে কত ভলিউম এর জল বেরোচ্ছে সেটাও বেরিয়ে যাবে। তাহলে এক কাজ করি, ভি1কে রিপ্লেস করি। ভি1 মানে কি, ভি1 মানে হচ্ছে আলফা 2 বাই আলফা 1 ভি2। তাহলে এইটাকে আমরা এখানে পুট করব। ওকে, using it in equation v2 square minus v1 square is equal to 2gh, ইকুয়েশন এটা। তাহলে এখানে বের করি, ইকুয়েশন যদি ইউজ করে দিই, তাহলে v1 v2 স্কোয়ার আছে মাইনাস v1 স্কোয়ারের জায়গায় বেরোচ্ছে আলফা 2 স্কোয়ার আলফা 1 স্কোয়ার v2 স্কোয়ার। ওকে, দেখো তাই করলাম, v2 জায়গায় v2 বসেছি, v1 এর জায়গায় আমি এটা বসে দিয়েছি 2gh। ওকে, তাই এখান থেকে আমরা v2 স্কোয়ার পেয়ে যেতে পারি বন্ধুরা। v2 স্কোয়ার কত আসছে, 1 মাইনাস আলফা 2 স্কোয়ার বাই আলফা 1 স্কোয়ার 2gh। ওকে, তাহলে এখান থেকে আমরা পেতে পারি v2 স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা 1 স্কোয়ার মাইনাস আলফা 2 স্কোয়ার বাই আলফা 1 স্কোয়ার। ওকে, 2gh। তাহলে v2 স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা 1 স্কোয়ার 2gh ডিভাইডেড বাই আলফা 1 স্কোয়ার মাইনাস আলফা 2 স্কোয়ার। ক্লিয়ার? এতটা বোঝা গেছে? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ভি2 ভ্যালু কত আসবে, ভি2 ভ্যালু আসবে ভি2 ইজ ইকুয়াল টু আলফা 1টা বাইরে আসবে, আর বাকি গোটা জিনিসটাই রুটের আন্ডারে চলে যাবে 2gh ডিভাইডেড বাই আলফা 1 স্কোয়ার মাইনাস আলফা 2 স্কোয়ার। হলো, কিন্তু আমাদের দরকার যে প্রতি সেকেন্ডে কতটা করে জল বেরোচ্ছে, প্রতি সেকেন্ডে কতটা করে জল বেরোচ্ছে, সহজ ব্যাপার। তুমি ক্রস সেকশন দিয়ে এটাকে গুণ করলেই প্রতি সেকেন্ডে কতটা করে জল বেরোচ্ছে বেরিয়ে যাবে, তাই না? কি ভালো করে দেখো, ক্রস সেকশন দিয়ে ভি2টাকে গুণ করে কেন বেরোবে, মনে করো এটা হচ্ছে এই ক্রস সেকশনটা আলফা, মনে করো এই ক্রস সেকশনটা আলফা 2টাকে এখানে আছে আলফা 2, তাহলে আলফা 2 ক্রস সেকশনের এই হচ্ছে তোমাদের নলটা। ওকে, এই হচ্ছে নলটা। মনে করো এতটা জল 1 সেকেন্ডের মধ্যে ঢোকে, মনে করো এতটা জল, ঠিক এতটা জল 1 সেকেন্ডে টুক করে ঢুকে যাবে, টুক করে এই ঢুকে টুক করে গেল। তাহলে ঢুকে গেলে কিরকম চেহারাটা হবে, 1 সেকেন্ডে এতটা জল ঢুকলে পরে চেহারাটা এরকম হবে। 1 সেকেন্ডে কত, যে লেন্থে জল ঢুকবে সেই লেন্থটা নিশ্চয়ই ভেলোসিটি হবে। ভেলোসিটি মানে কি, ভি2, 1 সেকেন্ডে ভি2 ডিস্টেন্স যায়, তো তাহলে এইখান থেকে ডিস্টেন্সটা হবে ভি2, এটা নিয়ে কোনো সংশয় নেই। এইটুকু জল 1 সেকেন্ডে এতটা চলে যাবে, ভি2 চলে যাবে, তাই না? তাহলে কত আয়তন জল এখানে ঢুকলো বন্ধুরা, ভি2টা এখন লেন্থ আর এই ক্রস সেকশনটা আলফা, তাহলে যে আয়তনের জল এখানে ঢুকলো সেটা যদি ভি হয় সেটা হচ্ছে ভি2 ইন্টু আলফা 2 হবে, রাইট?
তাহলে পার সেকেন্ডে যে জলটা এখানে লিক আউট হয় সেটা যদি ভি হয় সেটা কত হবে ভি টু ইন্টু আলফা টু। ভি টুর ভ্যালু কত বন্ধুরা? ভি টুর ভ্যালু হচ্ছে আলফা ওয়ান রুট ওভার 2gh বাই আলফা ওয়ান স্কোয়ার মাইনাস আলফা টু স্কোয়ার। এখান থেকে পেয়ে গেলাম ভি টুর ভ্যালু, আর তার সাথে কি গুণ হবে? আলফা টু গুণ হবে। তাহলে আমাদের ফর্মুলা কি আসছে? আলফা ওয়ান আলফা টু রুট ওভার 2gh আলফা ওয়ান স্কোয়ার মাইনাস আলফা টু স্কোয়ার, এটা 2 হবে। ওকে, তাহলে পার সেকেন্ডে কত করে জল বেরোচ্ছে সেই হিসেবে আমরা পেয়ে গেলাম। তাহলে পার সেকেন্ডে কত বেরোচ্ছে, পার ঘন্টায় কত বেরোচ্ছে, 3 ঘন্টায় কত বেরোচ্ছে, এইভাবে জল আমরা বার করে নিতে পেতে পারি। এবং তার মানে কি, আমার পুরসভায় যখন জল সাপ্লাই করবো আমরা, তখন এই হাইটের পার্থক্যটা আমি মেপে রাখবো যে এত হাইটের পার্থক্যে পার সেকেন্ডে বা পার ঘন্টায় এত কিউসেক জল বেরিয়ে যায়। তার মানে কি, আমাকে প্রতিদিন এই হাইটের পার্থক্যটাকে বজায় রাখতে হবে। এটাই আমার কাজ। ভেন্টিলেটরের হাইট, লিকুইডের হাইটের পার্থক্যটাকে আমি বজায় রাখতে হবে। যে আগের দিন যে হাইট ছিল আজকেও সেই হাইটে যেন থাকে, সেই অনুযায়ী আমাকে ইনপুটের জলটাকে স্পিডটাকে বাড়াতে হবে বা কমাতে হবে। যদি বেশি করে দাও হাইটটা এদিক ওদিক করে দাও, তাহলে বেশি জল বা কম জল বেরিয়ে যাবে, পুরসভার লস হবে। ওকে, বোঝাতে পারলাম? তাহলে এইভাবে আমরা ওয়াটার সাপ্লাই লাইনে এটাকে ইউজ করতে পারি। তোমরা অনেকে বাড়িতে যেটা দেখবে, বাড়িতে যে পুরসভা থেকে জল এসছে, ফেরুল বলে একটা জিনিস ইউজ করা হয়। এইরকমই মালটা, বুঝলে, মানে মাল বললাম যে বস্তুটা, যন্ত্রটা, একটা মুখ সরু একটা মুখ মোটা, মোটা মুখটা মেন পাইপের সাথে যুক্ত থাকে। তো বন্ধুরা, এই ফর্মুলাটা আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো ফেরুল যেটা বলছিলাম, বাড়ির ফেরুল, সেটাও থাকে। ফেরুলে কি থাকে, মোটা এরকম একটা জিনিস থাকে, এরকম জিনিস থাকে বলেছি, এরকম একটা যন্ত্র থাকে, এরকম ঠিক এরকম যন্ত্র থাকে, ফেরুল বলে। বাবা মাকে জিজ্ঞেস করবে, বাবাকে জিজ্ঞেস, বাবা ফেরুল কি, জিজ্ঞেস করবে। হ্যাঁ, আজকেই জিজ্ঞেস করবে, বাবা ফেরুল কি, ফেরুল কি, বাবাকে জিজ্ঞেস করবে, বাবা বলে দেবে। দেখবে ফেরুল হচ্ছে এই জাতের একটা যন্ত্র। ঠিক আছে, তোমাদের যে বড় লাইনের সাপ্লাই আছে, এরকম মোটা সাপ্লাই লাইন, এখানে জল হতে যাচ্ছে এদিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে জল আছে, সেই তোমার বাড়ি হতে এখানে, তোমার বাড়ি থেকে কানেকশন হতে এরকম একটা যন্ত্র এরকম ঠিক করে দেওয়া হবে। এরকম এই মালটার ক্রস সেকশন, এই মালটার ক্রস সেকশন ফিক্সড করা থাকে। তোমার এই ক্রস সেকশন যদি বাড়িয়ে দেয়, তাহলে কি তোমার বাড়িতে বেশি জল ঢুকে যাবে, লস হয়ে যাবে। তাহলে এটাকে কিন্তু বাড়ানো যাবে না। ওরকম পৌরসভা থেকে যেরকম ফেরুল দেবে, সেরকম ফেরুলই তোমাকে বাড়িতে আটকাতে হবে। ফলে তারা বুঝতে যে এই ক্রস সেকশন কনস্ট্যান্ট করে দিচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে যে কতটা জল যাবে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে দিচ্ছে ক্রস সেকশন দিয়ে। সব কিছু সেম থাকলে ক্রস সেকশন দিয়ে আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাই না? সব কিছু সেম আছে, 2G সব এইগুলো সব সেম আছে। ঠিক আছে, তাহলে আমি 2GH আলফা টুটাকে ধরো শুধু সেম নেই, তাহলে আলফা টুর মানটা বাড়িয়ে বা কমিয়ে আমি কিন্তু এই ভিটাকে আমি বাড়াতে বা কমাতে পারি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আলফা টুর মান বাড়লে কি হবে? দেখো, আলফা টুর মান বাড়লে, এখানে আলফা টুর মান যদি বাড়াও তুমি, তাহলে এই বিয়োগফলটা কি হবে? কমে যাচ্ছে। বিয়োগফল কমে যাওয়া মানে হচ্ছে এইটা ডিনোমিনেটর কমে যাওয়া মানে হচ্ছে কি, পুরো ভ্যালুটা বেড়ে যাচ্ছে। আর এদিকে দেখো আলফা টু তুমি বাড়াচ্ছে, মানে এইখানেও ভ্যালু বাড়ছে, অর্থাৎ টোটাল ভ্যালু কিন্তু রাইজ করে যাচ্ছে। তাহলে আলফা টুর ভ্যালু বাড়ালো মানেই হচ্ছে বেশি পরিমাণে জল তোমার বাড়িতে ঢুকে যাবে, অর্থাৎ এই ফেরুলের এই পার্টটা বড় করলে বেআইনি হয়ে যাবে। অনেকে কি করে, বদমাইশি করে ফেরুলটাকে চেঞ্জ করে দিয়ে নিজের মিস্ত্রি লাগিয়ে এই ফেরুলটাকে বড় করে নেয়, প্রচুর জল পায় তারা। ঠিক আছে, আবার যদি ধরা পড়ে পৌরসভা কোনো দিন যে হ্যাঁ ব্যাটা এইভাবে চুরি করেছে, তাহলে তার কিন্তু অবস্থা টাইট, তার জলের কানেকশন কিন্তু পৌরসভা থেকে কেটে দেওয়া হয়। তো এরকম ঘটনা কিন্তু ঘটায়, আমি মোটেই এটাকে প্রমোট করছি না। বাবাকে জিজ্ঞেস করে ফেরুল কাকে বলে, তাহলেই দেখবে বাবা উত্তর দিয়ে দেবে যে ফেরুল এই জিনিস, বাবা শোনো এইরকম ব্যাপার। তো আশা করি ভেঞ্চুরি মিটারের অ্যাপ্লিকেশনটা তুমি বুঝতে পারলে, এবং কী করে এটাকে অ্যাপ্লাই করবে বিভিন্ন জায়গায় সেটাও তুমি বুঝতে পারলে। তো আমার এক স্টুডেন্ট আমাকে অনুরোধ করেছে, স্যার আরেকবার ওই হাওয়ার মধ্যে বল কী করে সুইং করে ওইটা স্যার একবার বুঝিয়ে দিন। বারবার প্রশ্ন করছে, হাওয়ার মধ্যে বল কী করে সুইং করে এটা বুঝিয়ে দিন। বারবার বলছি, কী করা যায় বলো তো? হাওয়ার মধ্যে বল সুইং করে কী করে বোঝাবো? এখন বোঝাবো ওই ভিডিওতে? আমি আগের ভিডিওতে বুঝিয়েছি, সে হয়তো তার পছন্দ হয়নি বোঝাটা আর কি, মানে আর একটু ভালো করে বেশ কায়দা করে বলতে হবে এটাকে। তো স্টুডেন্টস, হাওয়ার মধ্যে বল কী করে সুইং করে সেটা বোঝানোর জন্য আমি আলাদা একটা ভিডিও করছি। তোমার ইয়োর কোয়ারিজ বলে একটা ভিডিও করে আমি সেখানে অবশ্যই বুঝিয়ে দেবো। ওকে, তো আগের বুঝিয়েছি, আগের ভিডিওটা তুমি দেখবে, আগের ভিডিওটা তুমি সুন্দর করেই বুঝেছি কী করে। আগের ভিডিওটা অ্যাকচুয়ালি আগের ভিডিওটা ভিসকোসিটি 1, ভিসকোসিটি 2, ভিসকোসিটি 3 ভিডিওতে আমি বোধহয় বুঝেছি ওটা। ভিসকোসিটি 4 ভিডিওতে বার্নৌলিজ ইকুয়েশন কী করে এলো সেটা বুঝেছি। ভিসকোসিটি 5 ভিডিওটা, তো এখানে তুমি বার্নৌলি ইকুয়েশনের কিছু কিছু অ্যাপ্লিকেশন দেখলে। প্রথমে দেখলে একটা টরিসেলিস ইকুয়েশনটা কী করে আসে দেখলে, এবং এখন দেখলে ভেঞ্চুরি মিটার কী করে আসে। তো আরও ইকুয়েশন আরও ওরকম আছে, যেমন তোমাদের ওই যে সেই ইয়েগুলো কী বলে, আরে তোমরা ফিস করে দাও গায়ে, কি সুন্দর গন্ধ বেরোয়, বডি স্প্রে। বডি স্প্রে কিন্তু
এইভাবে এই কেস আছে, বার্নৌলির কেসে কিন্তু বডি স্প্রেতেও আছে, দেখবে নাকি বডি স্প্রে কেসটা কি, ঠিক আছে বলে দিই বডি স্প্রে কেসটা কী দরকার আছে তোমাদের দুঃখ দিয়ে। বডি স্প্রে, চলো বডি স্প্রে কিছুই না, এরকম একটা যন্ত্র আছে, ঠিক আছে, এরকম একটা যন্ত্র আছে, তো এই যে যন্ত্রটা আছে এর একটা বডি স্প্রে রাখার যায় জিনিসটা, তো মনে করো এটা বডি স্প্রেটা হচ্ছে ফগ বলবো কী দরকার আমার, ভেলোসিটি দারুণ ব্র্যান্ড এটা ভেলোসিটি। ওকে, তো এই বডি স্প্রেটা আমি ইউজ করছি। ওকে, তাহলে এখানে কি আছে, বডি স্প্রের সেই লিকুইডটা আছে, এইখানে একটা কেরামতি করা আছে, এখানে একটা পাইপ আছে, খেয়াল করে দেবে, সুক করে একটা পাইপ এরকম ঢুকে আছে, সরু পাইপ, সাদা রঙের পাইপ ঢুকে আছে। ওকে, এবার এখানে আরেকটা মুন্ডু এখানে আছে, এরকম একটা কেরামতি করা আছে মুন্ডুতে, এটা এখানে একটা এইভাবে প্রেশার দেওয়া হয়, ঠিক আছে, এখানে শেক করে প্রেশার দিয়ে আর এখান থেকে চিক করে বডি স্প্রে খানিকটা বেরিয়ে যায়। তো সেটা কী করে হয় সেটা আমি জাস্ট বলে দিচ্ছি, এর মেকানিজম ডিটেলস আমি যাচ্ছি না, এর অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনটা কী করে হয় সেটা বলছি, মানে এই কঙ্কালটা দেখাচ্ছি আমি। এইখানে কী করা হয়, এখানে একটা কেরামতি থাকে, এরকম, এখানে একটা পাইপ আছে এরকম, তো এই পাইপ দিয়ে খুব জোরে হাওয়া পাস করানো হয়, হাওয়া বের হচ্ছে, তা হাওয়া যেই পাস করবো এখানে হাওয়ার ভেলোসিটি প্রচণ্ড বেশি, খুব বেশি, ভেলোসিটি বেশি হলে কী হয় বাবু, ভেলোসিটি বেশি হলে প্রেশারটা ডাউনওয়ার্ড, প্রেশার কমে যায়। তো প্রেশার কমে গেলে এই লো প্রেশার অঞ্চলটা ভর্তি করার জন্য একজনই আছে, সেটাকে এসব আটকানো তো একজনই আছে, সেটা হচ্ছে এইখানকার লিকুইডটা, লো প্রেশার জোনটা ভর্তি করার জন্য এখান থেকে লিকুইড উঠে এখানে লো প্রেশার জোনটা ভর্তি করে এইখানটায় চলে আসবে লিকুইডটা, ফলে লিকুইডটা হাওয়ার সাথে সাথে ফ্যাশ করে এইভাবে ছড়িয়ে পড়বে এবং তোমাদের সারা গায়ে ভর্তি হয়ে যাবে। তো স্প্রেয়ার এইভাবে কাজ করে, ক্লিয়ার? তো স্টুডেন্টস, আশা করি যথেষ্ট ক্লাস হয়েছে তোমাদের, পেন্টিমিটার অ্যাপ্লিকেশন জানেন, মানে বার্নৌলি থিওরিটা কী করে অ্যাপ্লাই করতে হয় তার কিছু অ্যাপ্লিকেশন, নোন অ্যাপ্লিকেশন এগুলো জানলে, এছাড়াও প্রচুর প্রবলেম এই কোয়েশ্চেন দিয়ে হয়, সেগুলো আমি এর পরের ভিডিওতে ডিসকাস করবো, যে ভিসকোসিটির কত রকম প্রবলেম হয় বার্নৌলি থিওরেম হ্যান্ড দিয়ে, মানে ফ্লুইড ডাইনামিক্সের কিছু প্রবলেম আমি আলোচনা করবো। তার আগে অবশ্য সারফেস টেনশন চ্যাপ্টারটা আমার পড়ানো উচিত। ওকে, তো দেখি সারফেস টেনশন চ্যাপ্টারটা পড়াবো না ফ্লুইডের অঙ্কে চলে যাবো, সেটা আমি দেখছি কী করা যায়। তো সারফেস টেনশন চ্যাপ্টারটা পড়িয়ে দিলেই বোধহয় ভালো হয়, দেখি কী করা যায়। ওকে, তো অবশ্যই নেক্সট ভিডিওর দিকে নজর রাখো তোমরা। যারা নতুন ভিউয়ার তারা কি খুব ভাবছো সাবস্ক্রাইব করবে কি করবে না, কি আর ভাবার আছে, সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে পরে তুমি আমার চ্যানেলে পরপর নোটিফিকেশনগুলো পাবে যখন ভিডিও দেবো। হ্যাঁ, আমি তো ভিডিও রেগুলারই দিই, তোমরা জানো, এবং আমি ক্লাস 11টা এবং ক্লাস 12টা মানে প্রতিজ্ঞা করে নিয়েছি যে তোমাদের এপ্রিল মাসের আগে ফুল সিলেবাস আমি এখানে দিয়ে দেবো ইউটিউবে, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। ওকে, চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।